ব্রিটেনে সিনাগগে হামলায় 2 ইহুদি নিহত, নিরাপত্তা জোরদার। রাশিয়ার সাথে শান্তি স্থাপনে ইউরোপের শক্তি বৃদ্ধির বিকল্প নেই বলে মত ইউরোপিয়ান নেতাদের। রাশিয়ার জ্বালানি আমদানির প্রতিবাদে বেলজিয়ামে বন্দর অবরোধ। জার্মানিতে বোমা হামলার হুমকিতে স্থগিত অক্টোবর ফেস্ট আবারও শুরু। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাইফুদ্দিন ফয়সাল। ব্রিটেনে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলায় 2 ইহুদি নিহত ও 4 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ম্যানচেস্টার শহরের ক্র্যাম্পসল ডিস্ট্রিক্টের হিটন পার্কের একটি সিনাগগে বিশেষ প্রার্থনা সভায় অংশগ্রহণকারীদের উপর গাড়ি উঠিয়ে দেয় এক আততায়ী। পাশাপাশি ছুরি হামলা করা হয় সিনাগগের এক নিরাপত্তারক্ষীর উপর। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে হত্যার কথা জানিয়েছে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই ঘটনার পর তার দেশের সব সিনাগগের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিটেনের ম্যানচেস্টার শহরের একটি সিনাগগের কাছে ইয়াম কাপুর উপলক্ষে প্রার্থনায় অংশ নেওয়া ইহুদিদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি সিনাগগের নিরাপত্তারক্ষীর ওপর ছুরি হামলাও চালানো হয়েছে। ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত 2 ইহুদি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে চিহ্নিত করেছে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশিং ডিপার্টমেন্ট। Based on what we know, counter-terrorism policing has declared this as a terrorist incident. গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যার কথা জানিয়েছে। তার কাছে বিস্ফোরক রয়েছে এমন আশঙ্কা থেকেই তাৎক্ষণিকভাবে তাকে নিরস্ত্র করতে গুলি করা হয় বলে দাবি তাদের। একই সাথে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও 2 জনকে আটকের কথাও জানিয়েছে তারা। I can confirm that 2 other individuals have been arrested in connection with this incident. হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিনাগগের পাশেই ভিকি নামে এই নারীর বাড়ি। ইহুদি হিসেবে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। Today is Yom Kippur. It's a very holy festival and I'm Jewish and absolutely terrified. ভিকি জানান, তার প্রতিবেশী প্রায় সবাই ইহুদি এবং নিয়মিত সিনাগগের প্রার্থনা সভায় অংশ নেন তারা। ইহুদিদের উৎসব ঘিরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তার ধারণা। For somebody to know today is Yom Kippur, I just feel this has been definitely planned. And you know, and I don't feel safe. I'm worried with my mum as well. এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের ইসরায়েলি দূতাবাস। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারা বলেছে, ইহুদিদের পবিত্রতম দিনে এমন সহিংস হামলা খুবই উদ্বেগজনক। একই সাথে ম্যানচেস্টারের ইহুদি কমিউনিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তারা। অন্যদিকে ডেনমার্ক সফররত দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এই ঘটনার পরপরই ব্রিটেন জুড়ে সব সিনাগগের নিরাপত্তা জোরদার করা হয়েছে। I'm already able to say that additional police assets are being deployed to synagogues across the country and we will do everything to keep our Jewish community safe. লন্ডনের মেয়র সাদিক খানও তার শহরের সব সিনাগগের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন। পাশাপাশি ম্যানচেস্টারের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখার কথাও জানিয়েছেন তিনি। The Met Police Service will be stepping up high visibility policing in and around synagogues in London. তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে এবং তার শহরের ইহুদিরা যেন কোনোভাবেই সেই অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার আগ্রাসন আজ আর শুধু ইউক্রেনের সংকট নয়, এটি সমগ্র ইউরোপের জন্যই হুমকি হয়ে উঠেছে। বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সম্মেলনে ইউরোপের নেতাদের কণ্ঠে উঠে এসেছে এমন উদ্বেগ। তারা মনে করেন, রাশিয়ার ক্ষেত্রে শান্তি চাইলে শক্তি বাড়াতে হবে, এই নীতি অনুসরণের কোনো বিকল্প নেই। নিষেধাজ্ঞা, অস্ত্র সহায়তা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া রাশিয়াকে থামানো যাবে না বলে জানান তারা।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, রাশিয়াকে বাধ্য করা হলেই কেবল তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করবে। বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সম্মেলনে তিনি আরো বলেন, মস্কোর আগ্রাসন শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের জন্যই হুমকি। রাশিয়াকে বাধ্য না করা পর্যন্ত তারা থামবে না। তারা শুধু ইউক্রেনের জন্য নয়, আমাদের সবার জন্যই হুমকি। আজ আমাদের সামনে একটি বড় দায়িত্ব। আমাদের একজোট হয়ে ইউরোপকে এতটা শক্তিশালী করে তুলতে হবে যেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা কারো কল্পনাতেও না আসে। ফ্রেডেরিকসন মনে করেন, রাশিয়ার সাথে শান্তি স্থাপনে ইউক্রেন ও ইউরোপের শক্তিমত্তা বৃদ্ধির কোনো বিকল্প নেই। রাশিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তবে তা কেবল শক্তির মাধ্যমে। ইউক্রেনকে আমাদের আরো শক্তিশালী করতে হবে আর রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ বাড়াতে হবে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে অর্থায়ন করার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। আমাদের সবাইকে আরো দ্রুত ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে হবে। এদিনের এই সম্মেলনে 47টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়ে সমগ্র ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই সম্মেলনে অংশ নেন, যেখানে আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়ার চলমান আগ্রাসন এবং এর বহুমাত্রিক ভূরাজনৈতিক প্রভাব। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়ার চলমান আগ্রাসন বন্ধ করতে হলে জোটবদ্ধ হয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে। On Putin, the economic pressure is having an effect, and we need to continue that pressure through further sanctions, bearing down on energy in particular. এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়ার ছায়া নৌবহর তাদের ব্যবসায়িক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে জ্বালানি রপ্তানি করে তারা। তাই এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। Extremely important to increase the pressure on this shadow fleet because it will clearly reduce the capacity to finance. অন্যদিকে মলডোভার প্রেসিডেন্ট মায়া সান্দু দাবি করেন, রাশিয়া বিভ্রান্তিমূলক প্রচার ও ভোট কেনার মাধ্যমে তাদের দেশের জাতীয় নির্বাচনের প্রভাব ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। Russia had two objectives for these elections. One was to capture Moldova through, this was the maximalistic objective, to capture Moldova through these elections, or at least to destabilize the country. এই সম্মেলনের প্যানেল ডিসকাশনে অংশ নেওয়া 4 নেতা একটি বিষয়ে একমত হন, রাশিয়া শুধু ইউক্রেন নয়, সমগ্র ইউরোপের জন্যই হুমকি হয়ে উঠেছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইউরোপে রাশিয়ার এলএনজি আমদানির প্রতিবাদে বেলজিয়ামে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলজিয়ামের জেবুর্গ বন্দরের এলএনজি টার্মিনাল অবরোধ করে অন্তত 17 দেশের 70 জন গ্রিনপিস কর্মী। তারা মনে করে, তেল রপ্তানির লাভের অর্থ ইউক্রেনে হামলার জন্য ড্রোন কেনার পেছনে খরচ করবে রাশিয়া। এই কর্মসূচি থেকে ইউর নেতাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জানান তারা। বেলজিয়ামের একটি বন্দরে রাশিয়া ও আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে পাঠানো এলএনজি বহনকারী ট্যাঙ্কারের পথ আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দেশটির জেবুর্গা শহরে অবস্থিত ওই বন্দরে কানাডা ভিত্তিক অলাভজনক সংস্থা গ্রিনপিসের আয়োজনে ডজন খানেক বিক্ষোভকারী কায়াকে চড়ে ট্যাঙ্কারটির পথ আটকে দেয়। বেলজিয়ামের উত্তরাঞ্চলের এই এলএনজি টার্মিনালের প্রবেশপথে প্রায় 70 জন গ্রিনপিস কর্মী রাবারের নৌকা ও কায়াক ব্যবহার করে অবরোধ সৃষ্টি করেন। গ্রিনপিস কর্মী লিসা গোল্ডনার দাবি করেন, 2022 থেকে 2024 সালের মধ্যে ইয়ালাম এলএনজি থেকে রাশিয়া কর বাবদ যে অর্থ আয় করেছে তা দিয়ে 271,000 ড্রোন কেনা সম্ভব। তিনি জানান, এই প্রতিষ্ঠানটি রাশিয়ার তেল রপ্তানিকারী প্রধান প্রতিষ্ঠান। 271,000 attack drones. That's what Putin could buy just from the profit tax money that the Russian state received between 2022 and 2024 from the company Yamal LNG. That's the main exporter of Russian gas to Europe. লিসা আরো বলেন, শুধু যে ইউক্রেন যুদ্ধের কারণে তারা এই এলএনজির সরবরাহ আটকে দেওয়ার চেষ্টা করছেন তা নয়, পরিবেশের জন্য এই জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাবের দিকটিও তাদের এই কর্মসূচির অন্যতম কারণ। Russian LNG, US fracking gas, fossil gas is driving climate chaos and threatening Europe's security and peace. তিনি অভিযোগ করেন, ইইউ একদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার উপর চাপ প্রয়োগের কথা বলে, অন্যদিকে তাদের কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। Despite the war in Ukraine, the EU is still importing Russian gas, and a lot of it arrives here in the port of Seebrugge.
লিসা জানান, তাদের এই কর্মসূচিতে 17টি দেশ থেকে গ্রিনপিসের কর্মীরা অংশ নিয়েছেন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। And this is why activists are taking action today and blocking the LNG terminal in Seebrugge. We are activists from 17 countries who are calling on EU leaders to stop fossil gas. গ্রিনপিসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে 2022 থেকে চলতি বছরের প্রথম 6 মাসে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডস একত্রে ইউক্রেনকে সহায়তা দিয়েছে 21.2 বিলিয়ন ইউরো। পক্ষান্তরে তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে খরচ করেছে 34.3 বিলিয়ন ইউরো। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। জার্মানির মিউনিখের ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট আবারও খুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে হামলার হুমকি সম্বলিত চিঠি এবং একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের পর দিনভর তল্লাশি চালায় পুলিশ। শেষ পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় এদিন সন্ধ্যায় আবারও উৎসব শুরুর অনুমতি দেওয়া হয়। মিউনিখে স্থানীয় সময় সন্ধ্যা 5:30টার দিকে উৎসব স্থলের প্রবেশপথ খুলে দেওয়া হলে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। এদিকে ব্যাভিরিয়ে স্টেটের স্বরাষ্ট্রমন্ত্রী হোয়াকিম হারমান বলেন, এই আয়োজন ঘিরে মিলিয়ন মিলিয়ন মানুষ জড়ো হয়। তাদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে উৎসব বন্ধ রাখা হয়। গত বছর অক্টোবর ফেস্ট 6.7 মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটে। আগামী 5 অক্টোবর এবারের আসরে পর্দা নামার আগে দর্শনার্থীদের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী আয়োজকরা। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।